Good evening, dear students and friends. আজ প্রথমত বাংলা ক্লাস নিতে চলে এসেছি। তো বাংলা ব্যাকরণের মধ্যে সবচেয়ে ভারী বলতে পারো তোমরা যে চ্যাপ্টারটা বাংলা ব্যাকরণের, সেটা হলো সমাস। এই সমাস নিয়ে অনেক ধরনের কথা প্রচলিত আছে। যেমন বাংলায় একটা কথা প্রচলিত আছে যে সমাস শিখতে লাগে 6 মাস। অ্যাকচুয়ালি সমাস শিখতে 6 মাস লাগে না। এটা খুবই সহজ যদি সেটা মন দিয়ে শেখা হয়। আজ আমরা এটা প্রমাণ করবো যে সমাস 6 মাস শিখতে লাগে না। শুধুমাত্র 4 লাইন ছড়া, মাত্র 4 লাইন ছড়া যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে সমাজ সম্পূর্ণরূপে শেখা যাবে। দ্বিতীয়ত, সমাজ শেখার পক্ষে যেটা দ্বিতীয় প্রতিবন্ধকতা দেখা যায়, সেটা হচ্ছে আমরা সমাজ উল্টো ভাবে শিখি। ঠিক যেমন সমাজ আমরা বইয়ে শিখি যে আম, ধরে নাও সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, এভাবে শিখি। এটা কোন সমাজ? আসলে পরীক্ষায় পড়ে সিংহাসন কথাটা পরীক্ষায় যেটা আছে সেটা হলো এরকম প্রশ্ন আসবে যে সিংহাসন কোন সমাস। কিন্তু আমরা শিখি উল্টোটা, সিংহ চিহ্নিত যে আসন, সিংহাসন। এই জন্যই সেটা আর আমরা মনে রাখতে পারি না যে কোনটা কোন সমাস। অ্যাকচুয়ালি আমরা আমাদের শিক্ষাতে উল্টো হচ্ছে। আজ আমরা শিখবো সমাসের এই 4 লাইন হিসাবে, ছড়া হিসাবে সমাসের পুরো গল্পটা আমরা শিখব। আমরা জানি সমাস 6 রকমের: দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, দ্বন্দ্ব সমাস, বহুব্রীহি সমাস এবং অব্যয়ীভাব সমাস। এই সমাসগুলো কিছুই না, শুধুমাত্র যদি আমরা এটুকু জেনে যাই যে কোন সমাসে কোন পদের অর্থটা প্রাধান্য পাই, তাহলে এই সমস্ত সমাসের ঘটনাটা ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। আজ আমরা সেটাই আলোচনা করব, এবং এটা আলোচনা করব বইয়ের কোনো পুঁথিগত বিদ্যা নিয়ে নয়। আমরা আলোচনা করবো এটা এই 4 লাইন ছড়ার মাধ্যমে। যে এই 4 লাইন ছড়া মেমোরাইজ করতে পারবে, তার সমাজে ভবিষ্যতে আর কোনোদিন প্রবলেম হবে না। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। প্রথমে আসছে দ্বন্দ্বে উভয় পদ সমান। দ্বন্দ্বে উভয় পদ সমান সমান অর্থাৎ দ্বন্দ্ব সমাসে উভয় পদ সমান হবে। উভয় পদ অর্থাৎ পূর্বপদ ও পরপদ দুটোই সমান হবে দ্বন্দ্ব সমাসে। ঠিক যেমন দেখে নেওয়া যাক যে বাবা ও মা। বাবা মা, এই বাবা মা কথায় বাবাটা পূর্বপদ এবং মা হলো পরপদ। নিশ্চয় তোমরা বলতে পারবে যে এই বাবা আর মায়ের মধ্যে কোনটার অর্থ প্রাধান্য পাচ্ছে? বাবা মা শব্দটাতে বাবা নাকি মা, কোনটার অর্থ প্রাধান্য পাচ্ছে? নিশ্চয়ই বাবা এবং মা দুটোই অর্থ প্রাধান্য পাচ্ছে। ঠিক যেমন হাট বাজার, হাটের অর্থ প্রাধান্য পাচ্ছে, বাজারের অর্থ প্রাধান্য পাচ্ছে। গরু বাছুর, লাঠি সোটা, রাত দিন, দেনা পাওনা, ধনী গরিব, টাকা পয়সা, এই সমস্ত কিছু যে সমাজ গুলো আছে, এই সবগুলোই দ্বন্দ্ব সমাজ। কারণ এটাতে পূর্বপদ এবং পরপদ উভয়ের অর্থটাই প্রাধান্য পায়। চলে আসি দ্বিতীয় লাইনে। দ্বিতীয় লাইনে আছে দ্বিতকে গাই পরপদের গান। দ্বিতক, এখানে 3টা সমাস লুকিয়ে আছে। দ্বিগু সমাস, দ্বি মানে দ্বিগু সমাস, ত অর্থাৎ তৎপুরুষ সমাস, আর ক অর্থাৎ কর্মধারয় সমাস। দ্বিগু, তৎপুরুষ ও কর্মধারয়, এই 3টা সমাস। এই 3টা সমাসে পরপদের অর্থটা প্রাধান্য পায়, পূর্ব পদের নয়, এবং উভয় পদের নয়। উভয় পদের অর্থ প্রাধান্য পাবে দ্বন্দ্ব সমাসে, এবং দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয় সমাসে পরপদের অর্থটা প্রাধান্য পাবে। ধরে নেওয়া যাক কয়েকটা উদাহরণ। যেমন চৌরাস্তা। চৌরাস্তা
কিংবা সাত সমুদ্র বা তিন কড়ি কিংবা দশানন, এই সমস্ত সমাসে দেখব চৌ পূর্বপদ রাস্তা পরপদ, সাত পূর্বপদ সমুদ্র পরপদ, তিন পূর্বপদ কড়ি পরপদ, 10 পূর্বপদ আনন পরপদ। এই প্রত্যেকটাতেই পরপদের অর্থটা প্রাধান্য পাবে, পরপদের অর্থটা প্রাধান্য পাবে। এবং এই দ্বিগু সমাসে পূর্বপদটা একটা নামবাচক বিশেষণ বোঝাবে, ঠিক যেমন এখানে চৌ অর্থাৎ 4, 7, 3, 10, এই প্রত্যেকটাতেই পূর্বপদটা হবে একটা নামবাচক বিশেষণ এবং পরপদটা একটা বিশেষ্য হবে। এই এখানে পরপদের অর্থটা প্রাধান্য পাবে, ঠিক যেমন দশানন অর্থাৎ 10টি আনন যার, বা সরি 10টি আনন যার, এটা হয়ে যাবে বহুব্রীহি সমাস। এখানে 10 আনন করতে গেলে হয়ে যাবে 10 আনন যার, অর্থাৎ 10টা আননের সমাহার। এই 10 আনন হলে 10টি আননের সমাহার, 3 কড়ি হলে 3 কড়ির সমাহার, 7 সমুদ্র হলে 7টি সমুদ্রের সমাহার, চৌরাস্তা হবে চৌরাস্তার সমাহার, অর্থাৎ 4টা রাস্তার সমাহার। এই প্রত্যেকটা সমাসেই আমরা দেখতে পাচ্ছি যে এই যে পরপদের যে আছে রাস্তা, সমুদ্র, কড়ি, আনন, এই সমস্ত বিশেষ্যগুলোর অর্থ প্রাধান্য পাচ্ছে। কারণ এটা রাস্তার অর্থ প্রাধান্য পাচ্ছে। চৌরাস্তা আমরা কাকে বলবো? যেখানে 4টা রাস্তা এক জায়গায় মিলিত হয়েছে, সেই মোড়টাকে, সেই রাস্তাটাকে বলা হবে চৌরাস্তা। যদি 4টা গরু একসঙ্গে মিলিত হয় তাহলে সেটাকে চৌরাস্তা বলা হবে না, কিংবা 4টা নদী এক জায়গায় মিলিত হলে সেটাকেও চৌরাস্তা বলা হবে না। চৌরাস্তা একমাত্র তখনই বলা হবে যখন 4টা রাস্তা মিলিত হবে, ঠিক যেমন 7টা সমুদ্র মিলিয়ে যেটা তৈরি হলো সেটি 7 সমুদ্র। তো দ্বিগু সমাসে তাহলে পরপদের অর্থটা প্রাধান্য পায়, এবং এটা চেনার উপায় হলো এখানে পূর্বপদটা একটা এটা সংখ্যাবাচক বিশেষণ হবে এবং পরপদটা হবে একটা বিশেষণ, এবং এখানে একটা সমাহার শব্দ যুক্ত থাকবে। এই সমাসে একটা সমাহার থাকবে। এবার আসে তৎপুরুষ ও কর্মধারায়। তৎপুরুষ সমাস এবং কর্মধারয় সমাস, এই দুটোতেই পরপদের অর্থ প্রাধান্য পাই, কিন্তু সমস্যা হচ্ছে তাহলে আমরা চিনবো কিভাবে যে কোনটা তৎপুরুষ এবং কোনটা কর্মধারয় সমাস। যেহেতু তৎপুরুষ সমাসও পরপদ অর্থ প্রাধান্য পাচ্ছে এবং কর্মধারয় সমাসেও পরপদের অর্থটা প্রাধান্য পাই, তো এখানে চিনার উপায় কি যে কোনটা তৎপুরুষ হবে এবং কোনটা কর্মধারয় সমাস হবে। স্টুডেন্টস, কয়েকটা উদাহরণ যদি খেয়াল করে দেখি, যেমন ধরে নিতে পারি রথ দেখা, কিংবা কলা বেচা, কিংবা জলতঙ্ক, এই সমস্ত শব্দগুলো যদি ভেঙে দেখা যায় তাহলে রথ পূর্বপদ, কলা পূর্বপদ, জল পূর্বপদ, এবং দেখা পরপদ, বেচা পরপদ, আতঙ্ক পরপদ। রথ দেখা অর্থাৎ রথকে দেখা, কলা বেচা অর্থাৎ কলাকে বেচা, জলতঙ্ক অর্থাৎ জল হইতে আতঙ্ক বা জল থেকে আতঙ্ক, অর্থাৎ জল দেখে যে আমরা আতঙ্ক আমাদের মনে সৃষ্টি হয় সেই রূপটার নাম হচ্ছে জলতঙ্ক। তো জল হইতে আতঙ্ক, কলাকে বেচা, রথকে বেচা, এরকম হবে। তো এই সবগুলোই পরপদের অর্থটা প্রাধান্য পাচ্ছে। যদি জলতঙ্ক কথাটা বলা হয় তাহলে আমরা কি বুঝি? কোন জলের কথা মনে আসে? মোটেও না। একটা আতঙ্কের কথা মনে আসে, একটা ভয়ের কথা মনে আসে, যেটা জল দেখে আমরা ভয় করি।
এই জল দেখে ভয় করা রোগটাকে বলা হয় জলাতঙ্ক। তো জলাতঙ্ক রোগটা বলতে গেলে কোনো জলের কথা মনে আসবে না, এখানে মনে আসবে একটা রোগের কথা, একটা আতঙ্কের কথা। তো চেনার উপায় হলো তৎপুরুষ সমাসে পূর্বপদের পরে আমরা কোনো বিভক্তি যুক্ত করতে পারি। যেমন গঙ্গা স্নান, গঙ্গা স্নান। এটা যেমন রথকে দেখা, রথের সঙ্গে কে বিভক্তি যুক্ত করে দেওয়া হয়, রথকে দেখা। কলাকে বেচা, জল হইতে আতঙ্ক, কিংবা গঙ্গা স্নান অর্থাৎ গঙ্গায় স্নান, গঙ্গা স্নান অর্থাৎ গঙ্গায় স্নান। এখানে অন্তস্থ অবিভক্তি হলো, এখানে কে বিভক্তি, এই বিভক্তি গুলোকে যুক্ত করে আমরা দেখতে পারি। যদি বিভক্তি যুক্ত হয়, যদি পূর্ব পদের সঙ্গে বিভক্তি যুক্ত হয়, তাহলে সেটা তৎপুরুষ সমাস হবে। আমরা দ্বিগু সমাস দেখে নিলাম কিভাবে হয়, দ্বন্দ্ব সমাস আগে হয়ে গেল। তৎপুরুষ সমাস কিভাবে হয়, যদি পূর্ব পদের সঙ্গে কোনো বিভক্তি যুক্ত করা সম্ভব হয়, তাহলে সেটা হবে তৎপুরুষ সমাস। এবার আসি কর্মধারী সমাস। কর্মধারী সমাস কি? কর্মধারী সমাসে আবার এটাও পরপদের অর্থটা বর্ণনা করে, ঠিক যেমন দেখা যাক সিংহাসন কিংবা মৌমাছি। তো সিংহাসন যদি আমরা দেখি, সিংহ পরপদ, আসন, সিংহ পূর্বপদ, আসন পরপদ, মৌ পূর্বপদ, মাছি পরপদ। তো ফ্রেন্ডস, এখানে যদি আমি বলি যে এখানে একটা সিংহাসন রাখা আছে, তো এখানে সিংহাসন রাখা আছে, এই অর্থ কি এটা যে ওখানে কোন সিংহের আসন রাখা আছে, কোন সিংহ আছে ওখানে? নিশ্চয়ই ওখানে সিংহটা গুরুত্বপূর্ণ নয়। যদি সিংহাসন কথা বলি, তাহলে তোমাদের মাথায় প্রথমে কি আসবে? সিংহের কোন চিত্র আসবে? মোটেও না। এখানে কি চিত্র আসবে? আসন, একটা আসন, বড় একটা আসন, চেয়ারের কথা মাথায় আসবে, হ্যাঁ, যেটাকে বলা হয় সিংহাসন। কিংবা যদি আমি বলি তোমাদের সামনে মৌমাছি, অর্থাৎ মৌ সংগ্রহকারী ভাষা। সিংহাসনকে ভাঙলে কি হবে? সিংহাসনকে ভাঙলে হবে সিংহ চিহ্নিত আসন। মৌমাছিকে ভাঙলে কি হবে? মৌ সংগ্রহকারী আসন, মাছি, মৌ সংগ্রহকারী মাছি। তো এই মৌমাছি কিংবা সিংহাসন যদি বলি, সিংহাসন বললাম, ধরে নাও যে আমি তোমাদের সামনে বললাম মৌমাছি। মৌমাছি বলতে গেলে তোমাদের সামনে কোন জিনিসটা প্রথমেই মাথায় ভেসে আসবে? মৌ অর্থাৎ মধু? নিশ্চয়ই মধু ভেসে আসবে না। মৌমাছি বলতে গেলে তোমাদের মাথায় একটা শব্দ ভেসে আসবে, মাছি প্রজাতির একটা পতঙ্গ, মাছির মতো একটা পতঙ্গ, হ্যাঁ, যেটা মধু সংগ্রহ করে। অর্থাৎ প্রথমেই যেটা ভেসে আসবে সেটা হচ্ছে একটা পতঙ্গ, মাছি। মৌ সংগ্রহকারী যেটা মাছি, এটা হচ্ছে মৌমাছি। তো এক্ষেত্রে যে যার মানে কথাটা শোনা মাত্র যে জিনিসটা আমার মাথায় প্রথম আসবে, অর্থাৎ প্রাধান্য পাবে, গুরুত্ব পাবে, সেটাই হবে ওই সমাস। এখানে সিংহাসনে আসন আমাদের মাথায় প্রথমে আসছে। সিংহাসন বলতে গেলে বড় একটা বিশাল বড় আসন, বা মৌমাছি বলতে গেলে একটা মাছি, একটা পতঙ্গের কথা মনে আসবে। অর্থাৎ সিংহাসন, মৌমাছি এগুলো হয়ে যাবে কর্মধারী সমাস। এবং এটা চিনব কিভাবে? ঠিক যেমন দেখলাম যে তৎপুরুষ সমাসে আমরা বিভক্তি যুক্ত করতে পারি, কিন্তু কর্মধারী সমাসে আমরা বিভক্তি যুক্ত করতে পারবো না। দেখা যাক এখানে সিংহাসন এখানে কি করবো? সিংহের আসন হবে? হবে না। সিংহতে আসন হবে না। কিংবা সিংহই আসন হবে না। সিংহকে আসন কিছু হবে না। বা মৌকে মাছি, মৌয়ে মাছি, এগুলো কিছুই হবে না। অর্থাৎ এখানে পূর্ব পদের পরে কোন রকম বিভক্তি যুক্ত করা যাবে না। বিভক্তি যুক্ত করা গেলে তৎপুরুষ সমাস, আর না গেলে কর্মধারী সমাস, এবং একটা সংখ্যাবাচক বিশেষণ থাকলে সেটা দ্বিগু সমাস। তাহলে পরপদের অর্থ প্রাধান্য পাবে তিনটা: দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারী সমাস। আমরা এক এক করে জেনে নিলাম যে কোনটা কি প্রকারে আমরা চিনব। আরেকবার বলে দিই, দ্বন্দ্ব সময়ে
দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থটা প্রাধান্য পাচ্ছে, দ্বিগু সমাসে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, কিন্তু এখানে পূর্বপদটা একটা সংখ্যাবাচক বিশেষণ বোঝাচ্ছে। তৎপুরুষ সমাসেও পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, কিন্তু এখানে পূর্বপদের পরে একটা বিভক্তি যুক্ত করা সম্ভব হচ্ছে। কর্মধারায় সমাসে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, কিন্তু এখানে পূর্বপদের পরে কোনো বিভক্তি যুক্ত করা সম্ভব হচ্ছে না। এবার আসি বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসটা কি? বহুব্রীহি সমাস একটু অন্যরকম। এখানে এটা দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস। দ্বন্দ্ব সমাসে যেমন পূর্বপদ পরপদ উভয় পদের অর্থ প্রাধান্য পায়, ঠিক এর উল্টোটা বহুব্রীহি সমাসে পূর্বপদের অর্থটাও প্রাধান্য পায় না, পরপদের অর্থটাও প্রাধান্য পায় না। এখানে সম্পূর্ণরূপে আলাদাই একটা অর্থ প্রাধান্য পাবে। তৃতীয় একটা অর্থ, ঠিক যেমন যদি আমরা ধরি দশানন, দশানন, কিংবা যদি ধরি আহ বিনা পানি, কিংবা ধরলাম ত্রিলোচন, এগুলোতে দশ পূর্বপদ, আনন পরপদ, বিনা পূর্বপদ, পানি পরপদ, ত্রি পূর্বপদ, লোচন পরপদ। এগুলো শব্দে খেয়াল করলে দেখা যাবে দশানন অর্থাৎ 10টি আনন জাত, 10টি আনন জাত অর্থাৎ 10টি আনন অর্থাৎ মুখ, মুখমণ্ডল কিংবা মাথা বলতে পারো। তো 10টি আনন জাত অর্থাৎ এখানে রাবণকে বোঝাচ্ছে। দশানন মিন্স রাবণ। এখানে 10টা মাথা যার আছে বা 10টা মুখ যার আছে সবাইকে কিন্তু দশানন বলা যায় না। দশানন বলা হবে একমাত্র রাবণকেই। অর্থাৎ 10-এরও অর্থ প্রদান পেল না, আননেরও অর্থ প্রদান পেল না, সম্পূর্ণ একটা নতুন অর্থ প্রদান পেল, সেটা হচ্ছে রাবণ। এবার আসি বিনা পানি। বিনা একটা বাদ্যযন্ত্র এবং পানি অর্থাৎ হাত। এখানে পানি মানে হাত, মূর্ধন্য ন, দন্তন্য ন, এটা মূর্ধন্য ন। বিনা অর্থাৎ একটা বাদ্যযন্ত্র এবং পানি অর্থাৎ হাত, অর্থাৎ যার হাতে বীণা থাকে, যার হাতে বীণা থাকে। বীণা আমরা জানি কার হাতে থাকে, সেটা থেকে সরস্বতীর হাতে, সরস্বতীর হাতে বীণা থাকে। তো এখানে বীণার অর্থটাও প্রাধান্য পেল না এবং পানি অর্থাৎ হাতের অর্থ প্রাধান্য পেল না, সম্পূর্ণরূপে নতুন একটা অর্থ প্রাধান্য পেল, সেটা হচ্ছে সরস্বতী। এবার আসা যাক ত্রিলোচন। ত্রিলোচন অর্থাৎ 3টি লোচন যার। ত্রি অর্থাৎ 3, লোচন অর্থাৎ চোখ, 3টি চোখ যার। আমরা যার 3টি চোখ আছে তাকেই আমরা ত্রিলোচন বলতে পারি না। এখানে ত্রিলোচন বলতে বিশেষ করে একজনকে বোঝানো হয়, যিনি হচ্ছেন শিব। শিবকে ত্রিলোচন বলে। অর্থাৎ এখানে পূর্বপদের অর্থ ত্রি, এটাও প্রাধান্য পেল না, লোচন এটাও প্রাধান্য পেল না, নতুন একটা অর্থ প্রদান পেল, সেটা হচ্ছে শিব। তাহলে এই সমস্ত সমাসগুলো হলো বহুব্রীহি সমাস। এই বহুব্রীহি সমাসে সম্পূর্ণরূপে নতুন একটা অর্থ প্রাধান্য পাচ্ছে। এখানে যদি দশানন এবং ত্রিলোচন এই সমস্ত সমাসের বিশ্লেষণটা সমস্ত সমস্ত পদটা যদি ব্যাস আকারে যদি করি যে 10টি আননের সমাহার, তাহলে বহুব্রীহি সমাস হবে না। 10টি আননের সমাহার হয়ে যাবে, সেটা দ্বিগু সমাস হয়ে যাবে। 3টি লোচনের সমাহার, তখন সেটা দ্বিগু সমাস হয়ে যাবে। কিন্তু 10টি আনন যার, তখন হয়ে যাবে বহুব্রীহি সমাস। ত্রিলোচন যার বা 3টি লোচন যার, তখন হয়ে যাবে বহুব্রীহি সমাস। তাই দ্বিগু সমাস এবং সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের মধ্যে ছোট্ট একটা পার্থক্য আছে, সেটা আমাদের মনে রাখতে হবে। এবার আসি অব্যয়ীভাব সমাস। এখানে তোমরা দেখতে পাচ্ছ অব্যয়ীভাবে পূর্বপদের অর্থটা প্রাধান্য পাচ্ছে। পূর্বপদ, এখানে পরপদ অর্থ প্রাধান্য পায় না, এখানে পূর্বপদের অর্থটা প্রাধান্য পাচ্ছে। যেমন ধরে নেওয়া যাক
যে উপকূল কিংবা উপপ্রধান কিংবা আকন্ঠ বা উপদ্বীপ, তো এই প্রত্যেকটাই উপ উপপদ, উপ পরপদ, উপ উপপদ, প্রধান পরপদ, আ পূর্বপদ, কণ্ঠ পরপদ, উপ পূর্বপদ, দ্বীপ পরপদ। এই প্রত্যেকটাতে একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবে যে এই উপকূল অর্থাৎ কুলের সমীপে বা কুলের কাছাকাছি, কুলের কাছাকাছি বা কুলের সমীপে, এই উপকূল কথাটা মাধ্যমে এই উপ যে পূর্বপদটা আছে এই উপ পূর্বপদের জন্যই কুল থেকে উপকূলটা আলাদা হয়েছে, কিংবা এখানে উপপ্রধান অর্থাৎ এখানে উপ ক্ষুদ্র বা ছোট অর্থে ব্যবহার করা হয়। উপ এখানে ক্ষুদ্র বা ছোট অর্থে ব্যবহার করা হয়। প্রধান থেকে এই উপপ্রধান সম্পূর্ণ যে আলাদা ব্যক্তি এর পার্থক্যটা বোঝানোর জন্য এই উপ কথাটা যুক্ত করা হয়েছে। আকণ্ঠ অর্থাৎ কণ্ঠ পর্যন্ত, কণ্ঠ মানে আমরা গলা বুঝি, কিন্তু আকণ্ঠ বলতে গলা পর্যন্ত বুঝি। অর্থাৎ এই আ শব্দটাকে যুক্ত করে পর্যন্ত মানে করা হবে। উপদ্বীপ, উপদ্বীপ অর্থাৎ দ্বীপের সদৃশ, মানে দ্বীপের মতো। দ্বীপ নয়, এটা দ্বীপের মতো। তাহলে দ্বীপ আর উপদ্বীপের মধ্যে পার্থক্য নির্ণয় করার জন্য উপ যুক্ত করা হয়েছে। তাহলে এগুলোতে প্রত্যেকটাই পূর্বপদের অর্থটা প্রাধান্য পাচ্ছে, কারণ পূর্বপদটা না থাকলে সম্পূর্ণরূপেই অর্থটা অন্যরকম হয়ে যাওয়ার কথা ছিল। কণ্ঠ আলাদা, দ্বীপ আলাদা, প্রধান আলাদা, কুল আলাদা। তাহলে এই পূর্বপদ গুলোকে যুক্ত করেই এই সমস্ত সমাসের অর্থটা আলাদা হয়েছে। অর্থাৎ এই প্রত্যেকটাতেই অব্যয়ভাব সমাসে পূর্বপদটা প্রধান, এই পূর্বপদ এর উপর প্রাধান্য দেওয়া হয়, গুরুত্ব আরোপ করা হয়। তাহলে আমরা এই 4টা লাইন পড়া থেকেই শিখতে পারলাম যে কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়, এবং এই অর্থ প্রাধান্য পাওয়ার ভিত্তিতেই আমরা বুঝতে পারবো যে কোনটা কোন সমাস। এই সমাস নির্ণয়ের সহজতর পদ্ধতিটা আজ তোমাদের কাছে ব্যক্ত করলাম। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।